মানে বন্দুক এসে ডিরেক্টলি মাথার সামনে এনে রেখে দিয়েছে, গান একদম শোস করবে কি করবে না। তো সেরকম যখন আমরা কোনো শোসে যাই না, অতগুলো আলুর মধ্যে একটা পচা আলু থাকে। शेरनी कभी अपना शिकार करना नहीं भूलती है। দারুণ দারুণ, ভীষণ ভালো। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। আজ আমাদের আমুদরিয়া স্টুডিওতে এমন একজন মানুষ এসেছেন যিনি শুধুমাত্র শিলিগুড়ির নয়, গোটা ইন্ডিয়ার এমন একজন বেলি ডান্সার যার নাম রিমা বিশ্বাস। নমস্কার রিমাদি। নমস্কার, স্বাগত। থ্যাংক ইউ। আপনাদের জানিয়ে রাখি, যিনি 2012 সালে নর্থ বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিলেন বেলি ডান্সিংয়ে। তার পাশাপাশি তিনি ডান্স বাংলা ডান্স, ডান্স ইন্ডিয়া ডান্সের মতো বিভিন্ন শো কিন্তু তিনি করেছেন। আমরা আজ কথা বলে নেব এবং তার সম্পর্কে, তার যে এই প্রফেশনে কিভাবে আসা, কিভাবে তার জার্নি শুরু, সমস্তটাই আমরা শুনে নেওয়ার চেষ্টা করব আজ। সবার প্রথমে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ ঋতু। হ্যাঁ, আর সবার প্রথমে আমরা শুনে নেব, বলো কেমন আছো? আমি খুবই ভালো আছি, এবার তুমি বলো তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি, আর তোমাকে দেখে আরো বেশি ভালো হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তোমার সম্পর্কে কিছু বলো। আমি নিজের ব্যাপারে এটাই বলতে চাই যে আমি রিমা বিশ্বাস, একজন শিলিগুড়ির বাসিন্দা আর নর্থ বেঙ্গলের একজন বেলি ডান্সার। তো সেই জন্য আজকে এখানে আসা। আজকে অনেক গল্প হবে একদম আমাদের মধ্যে, অনেক আড্ডা হবে এখানে, আর অনেক কিছুই আজকে ফ্ল্যাশ আউট হবে অ্যাজ আ আর্টিস্ট হিসাবে, অ্যাজ এ বেলি ডান্সার হিসাবে। তো এটাই একদম। আচ্ছা, তুমি বলো যে এই যে বেলি ডান্সিং, এই প্রফেশনে কিভাবে আসা? বেলি ডান্সিং এর আশাটা কিভাবে আসা, এটার খুব একটা মজার গল্প রয়েছে। আচ্ছা, আমি যখন আমার বয়স 4 বছর, আমি তখন থেকে কিন্তু অ্যাকচুয়ালি ডান্সটা করছি, ওকে। আর বেলি ডান্সিং এ আসার পেছনে সব থেকে বড় যে সাপোর্টটা, সেটা কেউ না, সেটা আমার পাপা। আচ্ছা, ইয়েস। মানে ফ্যামিলি সাপোর্ট প্রথম প্রচুর পরিমাণে আমার তখন থেকে ধরে আমার এখন এত বছরের যে আমার জার্নিটা, আমি যে প্রথম দিন থেকে যে সাপোর্টটা পেয়েছি, স্টিল এখনো আমি সেই সাপোর্টটা পেয়ে যাচ্ছি। আর এই যে সবাই যে আমাকে জিজ্ঞাসা করে যে বেলি ডান্সিং এ আসা হঠাৎ করে রিমা, বেলি ডান্সিংই কেন, তাই না? তো এটার পেছনে কারোর হাত নাই, এটার পেছনে পুরোপুরি আমার পাপার হাত। বিকজ আমার পাপাও একজন একটা টাইমে আর্টিস্ট ছিল। তো উনি যেহেতু উনার মধ্যে একটা শিল্পকলা ব্যাপারটা ছিল, তো উনি চাইতো যে উনার সন্তানের মধ্যে কেউ, মানে আমি নিজেকে খুব প্রাউড ফিল করি যে আমার মধ্যে এই ব্যাপারটা আছে। তো পুরোপুরি উনি ওনার মতন আমাকে দেখতে চেয়েছে। তো উনার যখনই যেটা ভালো লাগতো তখনই ওটা আমাকে এসে দেখাতো যে এই জিনিসটা দেখ কি করছে, এই জিনিসটা কি করছে, এই যে কোমরগুলোটা হিলাচ্ছে, এই ব্যাপারটা কিভাবে করছে। মানে ওগুলো দেখতে দেখতে পাপার সাথে থেকে থেকে ব্যাপারটার মধ্যে না এতটা ইন্টারেস্ট হয়ে গেছিল, আমি এতটাই নিজেকে ঢুকিয়ে নিয়েছিলাম বলে অ্যাজ আ বেলি ডান্সার আজকে আমি। বাহ, এই যে তুমি বললে যে একেবারে ছোটবেলা থেকে, মানে 4 বছর বয়স থেকে তুমি ডান্সিং এ, তো সবার প্রথমে কি বেলি ডান্সিং দিয়েই শুরুটা হয়েছিল নাকি অন্য ডান্স? না, অ্যাকচুয়ালি আমি শিখেছিলাম ভারতনাট্যম। আচ্ছা, আমি ভারতনাট্যম শিখেছি, আমি শিখেছিলাম হিপ হপ করেছি, কন্টেম্পোরারি শিখেছি। এগুলো আমার অলরেডি আগে থেকে শেখা ছিল বলে বেলি ডান্সিংটা আমার কোনো অসুবিধা হয়নি। আর সবার প্রথম আমার কাছে সবাই প্রশ্ন করে যে বেলি ডান্সিংটা তুমি কোথা থেকে শিখেছো? আমি বেলি ডান্সিং কারোর কাছে পার্সোনালি গিয়ে আমি ট্রেনিং নিইনি। আমি যেহেতু ছোট থেকে এত ডান্স ফর্মে আমি করেছি, হ্যাঁ সেগুলো আমি শিখেছি। তো আমি ফার্স্ট যার কাছে ডান্স শিখেছিলাম তার নাম হলো রাজীব মাহালি। আচ্ছা, হ্যাঁ, রাজীব দা আমাকে ফার্স্ট মাইকেল জ্যাকসনের ডান্স শিখিয়েছিল।
ও ইয়েস, আমি একজন ফিমেল। ফার্স্ট যে মাইকেল জ্যাকসনের ডান্স আমি করেছিলাম, দেন আমি আমার আরেকজন ছিল মুকেশ শাহ বলে দাদা, ওকেও আমি অ্যাজ আ গুরু হিসাবে মনে করি। তার দ্বারা আমি হিপ হপ, কন্টেম্পোরারি যত ইন্টারন্যাশনাল ফর্মস গুলো যেগুলো আছে সে আমাকে শিখিয়েছিল। আচ্ছা অ্যান্ড বেলি ডান্সিং যেটা আছে, এগুলো শিখতে শিখতে একটা কি হয়, পুরো বেসিক ব্যাপারটা যখন আমি জেনে গেছিলাম, তো তার দ্বারা আমার এই ফর্মটা উঠাতে খুব ইজি হয়ে গেছিল। আচ্ছা। তো যার জন্যই এখন আমি সব জায়গায় অ্যাজ আ বেলি ডান্সার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করি, বিকজ সবাইকে একটা না তো একটা ফর্ম চয়েস করতে হয়। আমি প্রত্যেকটা ডান্স ফর্মকে রেসপেক্ট করি, বিকজ আমি একজন আর্টিস্ট থেকে বড় কথা আমি একজন ডান্সার। তো পার্টিকুলারলি কাউকে তো একটা তো কিছু চয়েস করতে হবে, সো দ্যাটস ওয়াই বেলি ডান্সিং। বাহ, ভীষণ ভালো। Yes. আচ্ছা, এই প্রফেশনে নিজেকে দেখতে কেমন লাগে? খুবই ভালো লাগে। প্রত্যেকদিন একটা করে নতুন চ্যালেঞ্জিং আমার কাছে আসে আচ্ছা বেলি ডান্সিং নিয়ে। আমি বেলি ডান্সিং এর মনে না যে শুধু এমনি করছি, আমি আগুন নিয়েও বেলি ডান্সিং করি। ও ইয়েস, আমার ফায়ার অ্যাক্টও আছে। আচ্ছা আচ্ছা, ওই রিং দেওয়া থাকে, রিং দেওয়া তো থাকে, আরো মানে প্রচুর হিট, মানে ওই হিটের মাঝখানে আমাকে ডান্স করতে হয়। আমি বেলি ডান্সিং কে না অনেক রকম করে আমি সবসময় চেষ্টা করি। আচ্ছা, আরো নতুনত্ব অনেক উইংস আছে, ইজিস আছে, অনেক প্রপস আছে যেগুলো আমরা বেলি ডান্সিং এর খাতিরে ইউজ করা হয়। আচ্ছা। ইয়েস, এন্ড আমি ওগুলো নিয়েই মানে সবসময় কিছু না কিছু নতুন করতে থাকি। আরো নতুন কিছু আসবে, বাট ওটা আমি এখন বলবো না, ওটার জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, শিলিগুড়ির মতো জায়গায় মানে বেলি ডান্সার, সেটা কিন্তু Yes. ভাবা যায় না। মানে সেই জায়গাটা সত্যি যেমনটা তুমি বললে যে হ্যাঁ বাবার সাপোর্ট ছিল, Yes. সে কারণেই এখানে আসা। বাহ, ভীষণ। আর শুধুমাত্র কি বাবাই, মানে নাকি ফ্যামিলি সবাই সাপোর্ট করে? আমার ফ্যামিলি বলো, আমার ফ্রেন্ড সার্কেল বলো, আমার সবার দিক থেকে আমার খুব সাপোর্ট। আমি ইভেন যেখানে আমি থাকি, যে এরিয়াতে, আমি 41 নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। আচ্ছা। আমি যেখানে থাকি সেটা হলো বৈকুণ্ঠপল্লী বোতল কোম্পানি বলে এক জায়গা আছে, সেখানে আমি থাকি। তো সেখানে যত আমার এরিয়া যারা আছে, ইভেন তারাও আমাকে ভীষণ সাপোর্ট করে। বাহ, মানে আমি এত সুন্দর সাপোর্টটা পেয়েছি। ফ্যামিলি সাপোর্ট আছে, ফ্রেন্ড সাপোর্ট আছে, ইভেন যারা আমাকে কাজ দেয়, যত আমার সিনিয়র পার্সনরা আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে, যাদের ইভেন্ট অর্গানাইজাররা আছে, তাদের তো সাপোর্টটা রয়েছে। তাদের সাপোর্ট রয়েছে বলেই কিন্তু আমি সব জায়গায় আমার যে স্কিলটা আছে সেটা আমি শো করতে পারি, একদম তাই না? আর তার থেকেও বড় সাপোর্ট কি, আমার পুরো এরিয়ার যারা রয়েছে, আঙ্কেল আন্টি দাদা ভাই বোন হোয়াট এভার যারা আছে, তাদের তো সাপোর্ট সবসময় আগে। বাহ, ইয়েস, মানে গিয়ে জাস্ট বলতে হবে রিমার বাড়ি কোথায়, ও সবাই দেখিয়ে দেবে একেবারে। একদম একদম দেখিয়ে দেবে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই বেলি ডান্সিং করতে গিয়ে মানে বিভিন্ন শো তো করাই হয়, তো লেট নাইট বাড়ি ফেরা সেটা তো একটা ব্যাপার হয়েই যায়। প্রচুর প্রচুর। হ্যাঁ, সেটা নিয়ে কি কখনো কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? দেখো, এটা নিয়ে আমাকে কোনোদিনও প্রবলেম ফেস করতে হয়নি, বাট হ্যাঁ শোতে আমাকে প্রবলেম ফেস করতে হয়েছে। আচ্ছা। কারণ আমাদের না আর্টিস্টদের না রাত দিন দিন রাত, আমাদের স্পেসিফিকলি কোনো টাইম নেই। আমি কখনো রাত্রে 12টাও ফিরছি, কখনো রাত্রে 3টাও ফিরছি, তো কখনো পরের দিন 4টে 5টাও ফিরছি। এখন ডিপেন্ড করছে তোমার ডিস্টেন্সটা কি রয়েছে। আচ্ছা। এন্ড এমন হয়েছে যে বাড়িতে ঢুকে জাস্ট 2 ঘন্টা রেস্ট করে দেন নেক্সট শোয়ের জন্য আমি আবার বেরিয়ে যাচ্ছি, হয় এয়ারপোর্ট চলে যাচ্ছি অথবা আমি হিল স্টেশন চলে যাচ্ছি। আচ্ছা, তো এই জিনিসগুলোকে আমাকে মেনটেন করে চলতে হয়। মানে তুমি অ্যাজ আ আর্টিস্ট হিসেবে সবসময় তোমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি স্ট্রং হতে হবে। একেবারে একদম Yes. তাই, একদম তাই। আচ্ছা, শিলিগুড়ির বাইরে তো বিভিন্ন জায়গায় করা হয়েছে, পুরো ইন্ডিয়া জুড়েই করা Yes, হয়েছে। yes, কোন কোন yes. জায়গায় এখনো পর্যন্ত যাওয়া হয়েছে? আমি কলকাতায় করেছি, ঠিক আছে। কলকাতায় যতজনের সাথে কাজ করেছি প্রত্যেকজন খুব ভালো কাজ করে, নো ডাউট, খুবই ভালো কাজ করে। বম্বেতে করেছি, দিল্লিতে করেছি, লখনৌতে করেছি, চেন্নাইতে করেছি, তারপর জামশেদপুর করেছি। এই রিসেন্টলি আমার আরো কাজ আছে, যেমন আমার পুরীতে কাজ আছে, আমার লখনৌতে কাজ আছে, আচ্ছা। কলকাতাতে রয়েছে, গুয়াহাটিতে রয়েছে, গুয়াহাটির কাজ করেছি আমি। প্রচুর জায়গা, এখন মানে নাম নিয়ে বললে পরে একটা লিস্ট তৈরি হয়ে যাবে সত্যি বলতে। মানে এত জায়গায় যে কাজ করা হয়েছে এখনো পর্যন্ত, তো সেগুলোর তো অনেক ধরনের মুভমেন্ট, মেমোরি হ্যাঁ, বলা যায়, exactly. মেমোরি তো তৈরি হয়, হ্যাঁ। তাই না? তো সবচেয়ে হ্যাপি মুভমেন্ট কি ছিল? সবচেয়ে হ্যাপি মোমেন্ট ছিল, আমার মনে আছে, আমার এটা লকডাউনের আগের শো। ওকে, আচ্ছা। কোম্পানিটা ছিল আমার অ্যাপল কোম্পানি, আইফোনের কোম্পানি শো ছিল, যেটা হয়েছিল তোমার মুম্বাইতে তাজ হোটেলে। আচ্ছা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম আর্টিস্ট এসেছিল, আর ওয়েস্ট বেঙ্গলকে অনলি ফর রিপ্রেজেন্ট আমি করেছিলাম বাহ। অ্যাজ এ বেলি ডান্সার হিসাবে। সেটাই- তো সেটা আমার কাছে বিশাল বড় একটা মোমেন্ট ছিল, একেবারে প্রাউড মোমেন্ট। খুবই বড়। মানে আমি যখন গিয়েছি, যখন ওখানে অ্যানাউন্সমেন্ট যখন করা হয়েছে না, কারণ আমাদের শিলিগুড়ি
কিন্তু হিসাব মতন একটা ছোট্ট শহর, কারণ প্রচুর শহর রয়েছে। একদম। যখন ওখানে অ্যাজ এ রিপ্রেজেন্ট করবে যে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ির রিমা বিশ্বাস, ওটা না খুব একটা আনন্দই তৃপ্ত মনের মধ্যে আসে যে এতদিন পর একটা হয়তো আমি কোনো ভালো কাজ করেছি। আর তার মধ্যে শুধু ওখানে না, ওখানে উজবেকিস্তান থেকে এসেছিল, তারপরে আইজিটির মতো ইন্ডিয়া গস ট্যালেন্টের মতো পার্টিসিপেটসরা এসেছিল, তারপরে বড় বড় আর্টিস্টরা এসেছিল, যাদের সাথে সেলিব্রিটিস এন্ড অল সবাই ছিল সেখানে। তাদের সাথে স্টেজ শেয়ার করার আনন্দ আর কোনো কিছু হয় না। একেবারেই হ্যাঁ, এটা আমার কাছে খুব একটা গুড মোমেন্ট, এটা সারা জীবন থাকবে। বাহ, এই তো এই মোমেন্ট গুলোই তো মানে বয়ে নিয়ে যাওয়া, তাই না? Exactly. আর এই যে হ্যাপি মোমেন্টের কথা তুমি বললে, আর হ্যাপি মোমেন্টের সাথে সাথে এমনও তো অনেক সময় হয় যে অনেক জায়গায় শো করতে গেছো, সেখানে গিয়ে কোনো মিসবিহেভ হয়ে গেল, কোনো একটা কিছু খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে গেলে, তো সেরকম কোনো ঘটনা হয়েছে কি? সেটাও হয়েছে, যদি একটু শেয়ার করো। অবশ্যই শেয়ার করব। এটা শুধু একটা না, আমার সাথে এরকম অনেকগুলোই ঘটনা ঘটেছে। তারপর থেকে আমি এই ব্যাপারটাতে পুরোপুরি সতর্ক হয়ে গেছিলাম। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি আমি কি পুরো অল ওভার ইন্ডিয়াতে শোজ করি, খালি এক জায়গায় শোজ করি না, সেটা সবাই জানে, সেটা হলো বিহার এরিয়াতে। আচ্ছা। ইয়েস, বিহারে একটা ফরবেজগঞ্জ বলে একটা জায়গা আছে, ওটা আমার ফার্স্ট শো ছিল। আচ্ছা। আমি গিয়েছিলাম ওখানকার, উনি অনেক বড় একজন, নাম নেব না উনার আমি, তো উনার ছেলের বিয়ে ছিল। তো অ্যাজ আ মানে যখন আমি ওখানে আর্টিস্ট হিসাবে আমি যখন গিয়েছিলাম তখন লাইক সব ঠিক ছিল, বাট তারপর যে আমি রূপটা দেখেছি যে না, ওকে 3টা-4টা অব্দি ডান্স করতে হবে। আমার টাইমিং কিন্তু বেশিক্ষণ নেই, আমার টাইমিং 10:30 থেকে 11টা। যখন 3টে-4টে, তখন নিশ্চয়ই আমি ওই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো আমাকে সেদিনকে যথারীতি উনার যে পার্সোনাল ড্রাইভার ছিল সেই দাদাটা আমাকে বাঁচিয়েছিল। আচ্ছা। মানে বন্দুক এসে ডিরেক্টলি মাথার সামনে এনে রেখে দিয়েছে, গান একদম শোজ করবে কি করবে না। আর আমিও না, মানে পুরো থ্রেড দেওয়ার মতো পুরো বাজে, একদম থ্রেট, একদম বাজে থ্রেট, একদম। একজন এসে কেউ বোতল ভাঙছে লিটারালি, তখন ওখানে মানে ব্যান্ড ছিল ড্রিঙ্কের ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। আর সেই সময় ওখানে বোতল ভাঙছে কেউ, মানে বোতল হয়তো ঢুকাবে না, হলে কেউ হয়তো গান শুট করবে আমাকে। মানে এরকম আমি জায়গা ফেস করেছিলাম। আমাকে যে বাঁচিয়েছিল, আমার পেছনে 4 থেকে 5টা স্করপিও আমাকে তাড়া করছে ধরার জন্য। মানে এইসব জিনিস আমাকে ফেস করতে হয়েছে। এন্ড তারপর থেকে নো, মানে সেখানে আর শো করতে আর যাওয়া না, হয় না। কোনো দিনও না। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, আরেকটা বিষয় তোমার কাছ থেকে আমরা জানতে চাইবো, মানে তোমার মতে নারী স্বাধীনতা কি? নারীর স্বাধীনতা কি? হ্যাঁ, নারী স্বাধীনতা সবার প্রথম প্রশ্ন আমি এটাই বলবো যে আজকের দিনে কোন নারীটা স্বাধীনতা নিয়ে চলতে চায় না? আমি একজন নারী, তো আমি সব নারীকে এই কথাটাই বলবো যে দেখো, মেয়েদেরকে অনেক কিছু অ্যাভেন্ডেন্স থাকে, তুমি এটা করতে পারবে না, তুমি ওটা করতে পারবে না, থাকে কিছু, এটা গুড ক্ষেত্রেও থাকে, কিছু এটা ব্যাড ক্ষেত্রেও থাকে। বাট আমি এই কথাটাই বলি যে তুমি যদি কনফিডেন্স থাকো তাহলে তোমার কাছে সব ঠিক। একদম। আর যদি তুমি কনফিডেন্স না থাকো, তোমাকে একটা সামান্য আমি রাস্তায় যদি রেখে দিই না, তুমি সেখানে আনকমফোর্টেবল ফিল করবে। আর আজকালকার দিনে তো মেয়েদেরকে সব থেকে বেশি তো সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। দেখো মা বাবারা কি করছে, মা বাবাদের সেটা ব্যাপার, কারণ এটা মা বাবাদের কৃতিত্ব, তাদের করতে হবে। তুমি মা বাবার হয়ে তুমি কতটা করছো, বিকজ আমি যতটা জানি আজকালকার দিনে কিন্তু ছেলে মেয়ে বলে কিন্তু কোনো ডিফারেন্স নেই, সবাই এখনকার দিনে সমান। তো আমি এটাই বলবো যে ঘরে না বসে বাইরে বের হও, বাইরে দুনিয়াটাকে দেখো, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হও, আর নিজের জন্য করো, পরিবারের জন্য করো। আচ্ছা, আর কোনো মেয়েকে কখন তোমার মনে হয় যে সে পরাধীন? পরাধীন তখনই মনে হয় যখন একটা মেয়ের উপর অত্যাচার চলছে, আর সবকিছু দেখার পরও সে তখন ওই ব্যাপারটাকে নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে। যে অনেক দেখবে লোকের ক্ষেত্রে এরকম হয়, আমার কপালে হয়তো এটা লেখা আছে। কপালে কিছু লেখা থাকে না, কপালকে তুমি তৈরি করতে পারবে। একদম একদম, তোমার কপালকে তুমি কিন্তু তৈরি করতে পারবে, তাই না? নিজের কর্মের কর্মের মাধ্যমে। এই যে অনেক আমি দেখেছি, অনেক আমার পার্সোনালি আমার ফ্রেন্ড সার্কেলস আছে, আমি নাম নেব না, ঠিক আছে, তাদের সাথে অনেক খারাপ হয়েছে, কিন্তু তারা কি করছে, ওই জিনিসটা ওটার মধ্যেই ঢুকে পড়ছে, অ্যাকসেপ্ট করেছে। কেন অ্যাকসেপ্ট করবে? সেটাই তো। তুমি যদি রাইট থাকো তাহলে তোমাকে কেউ বসাতে পারবে না, বাট তোমার মধ্যে যদি ভুল থাকে তাহলে তো লোক এসে তোমার মাথায় এসে চাপবেই। একদম তাই। এই জন্য আমি এটাই বলবো যে কোনোদিনও ভুলটাকে কোনোদিনও এতটাও মানে তুমি দিও না ব্যাপারটা, মানে
বুঝতে ভুলটাকে পারছো, তুমি মেনে নিচ্ছ যে মেনে না, নিচ্ছ এটাই যে আমার এটা সাথে তোমাকে হওয়ার ছিল, না, তাই হচ্ছে। এটা না, তোমার সাথে মানুষ মাত্রই ভুল হয়েই থাকে, কিন্তু সেই ভুলটাকে তুমি কতটা শুধরাতে পারো এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে। তো আমার এই সব নারীদের উপরে একটু আমার একটু ক্ষোভ হয় যে কেন, কিসের জন্য? তুমি ভগবান তোমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছে, সেই জীবনটাকে ইউটিলাইজ করো, নিজের মতো করে বাঁচো, কারোর জন্য কোনোদিনও বসে থাকো না। দ্যাটস ইট। হ্যাঁ, আচ্ছা, তুমি তো বেলি ডান্সিং করো, Yes. বিভিন্ন জায়গায় শো করতে যাওয়া হয়, বিভিন্ন কিছুই যেমনটা শেয়ার করলেই। আচ্ছা, যখন কস্টিউমে থাকো সেই সময় মানুষের দৃষ্টিভঙ্গি কেমন থাকে? দেখো, সবসময় একটা মনে রাখবে, একটা আলুর বস্তা, আচ্ছা, তার মধ্যে কিন্তু পচা আলু থাকবেই, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আমরা কি করি, পচা আলুটাকে উঠিয়ে ফেলে দিই। তো সেরকম যখন আমরা কোনো শোষে যাই না, অতগুলো আলুর মধ্যে একটা পচা আলু থাকেই, খুব বাজেভাবে মানে তাকে নোটিস করছে, একদম উপর থেকে নিচে অবধি নোটিস করছে। মানে তুমি কিন্তু চোখ বুঝতে দিয়ে পারছো scan করা। পুরোপুরি, বাপরে বাপ, পুরো একদম মানে এক্সরে হয়ে যাচ্ছে, একদম মেশিনের দরকার পড়ছে না। চোখ তো দিয়ে এগুলো হয়ে যাচ্ছে। তো এগুলো জিনিস মানে আমি ফিল করি, বুঝতে পারি, কিন্তু কি করব, দেখো তোমাকে, তুমি এটা ভালো খারাপ সব মাঝখানে তোমাকে থাকতে হবে। একদম। আর মেনলি কি বলতো, তোমার শোটার থেকে বেশি না তুমি ওই লোকটাকে কিভাবে ট্র্যাকেল করছো না, এটা তোমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। যদি তুমি এটা পাস করে গেলে, তাহলে লাইফে তুমি যত বড় প্রবলেম হোক না কেন সেখান থেকে তুমি বেরিয়ে যেতে আসতে পারবে। পারবে। আর আমি একদম, এরকম মানে প্রচুর পাস করে এসেছি। মানে এরকম অভিজ্ঞতা হয়েছে। প্রচুর। তো সব ক্ষেত্রেই তো দেখাই যায় যে দেখাই হ্যাঁ, ভালো যায়। মানুষ যদি এতজন থাকে তার মাঝখানে এক এক দুটো খারাপ থাকবেই সেটা থাকবে। যে কোনো জায়গায় হ্যাঁ, হতেই পারে। তুমি নিজের জায়গাটা বুঝিয়ে দাও যে আপনি যে নজরে দেখছেন সেই নজরে আমি নেই। হ্যাঁ, কারণ সেটাই, অনেক অনেক কি হয় না, আর্টিস্টের ক্ষেত্রে অনেক বাজে বাজে অফারিংও আসে, হ্যাঁ, হ্যাঁ। অনেক আসে, এটা কুপ্রস্তাব কুপ্রস্তাবগুলো আসে, কিন্তু এটা তুমি কিভাবে নিচ্ছ আর তুমি কি করে বোঝাচ্ছ, এই পুরো ট্র্যাকেলটা তোমার উপর depend করে, ডিপেন্ড একদম করছে। তাই, একদম তাই। কারণ আজকে শুধু অ্যাজ আ আর্টিস্ট না, আজকে একটা একটা ছোট্ট এক্সাম্পল দিব। ধরো তুমি একটা চায়ের দোকান খুলেছো, আমি একটা চায়ের দোকান খুলছি, ঠিক আছে? আমার চায়ের দোকান কিন্তু চাটা ভালো, বা অথবা তোমার দোকানেই ধরছি, তোমার দোকানে চাটা খুব ভালো, তো কিন্তু চাটা খেতে আসবে, সাথে তোমাকেও দেখবে, তাই না? বুঝে নাও হ্যাঁ, ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, এখন তুমি কিভাবে ওর কাছে চাটা বিক্রি করবে সেটা তোমার উপর হ্যাঁ, ডিপেন্ড একদম করছে। তাই, তো তুমি দেখছো, তুমি চা বানাচ্ছো কিন্তু কন্টিনিউ সে তোমার দিকে তাকিয়ে আছে, তুমি কিন্তু ওই টাইমটা আনকমফোর্টেবল ফিল করছো, একটা অকওয়ার্ড ফিল, যে কি ব্যাপার, এত লোক আসছে, আমি কি করছি, চাই তো বানাচ্ছি, সেটাই তো। তাই না? কিন্তু তুমি যে চাটা ওর সামনে যে দিবে, তার পরিবর্তে যে টাকাটা কিভাবে নিতে হবে তোমাকে, মানে তোমার বিজনেসটা কিন্তু তোমাকে কন্টিনিউ রাখতে হবে, সেটাই। এটা যদি তুমি পেরে গেলে তুমি সবকিছু পারবে। এটা একটা ছোট্ট এক্সাম্পল। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো যে অনেক সময় মানে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে নর্থ বেঙ্গল এন্ড ওয়েস্ট বেঙ্গল মানে সেটা নিয়ে একটা কম্পিটিশনের মতন একটা দেখা Exactly, যাচ্ছে। হ্যাঁ। সেটাকে তুমি কিভাবে দেখো, তুমি কি বলবে সেটা? দেখো, এটা নিয়েও আমার সাথে একটা অনেক বড় প্রবলেম হয়েছিল, অনেক বড় প্রবলেম। কিছুটা আমি নর্থ বেঙ্গল আর্টিস্টদেরকেও দোষ দেব, কিছুটা ইভেন্ট অর্গানাইজারদেরকেও দোষ দেবো, নাম নেব না, কারণ আমাকে সবার সাথে কাজ করতে হয়, সবাইকে আমি রেসপেক্ট করি। তারা কি করে, দেখো এক এক টাইপের এক এক জায়গা থেকে আর্টিস্ট কিন্তু আসে শোতে, বাট তুমি অ্যাজ আ নর্থ বেঙ্গল আর্টিস্টকে তুমি এখানে রিপ্রেজেন্ট করছো অ্যাজ আ কলকাতা আর্টিস্ট, কেন? হ্যাঁ, সেটাই। কলকাতা আর্টিস্টরা কোনোদিনও কি বলেছে শিলিগুড়ি আর্টিস্ট? বা অথবা এই রিসেন্টলি আমার সাথে হয়েছে, আমার একটা শো, কালকের ঘটনা বলছি, রিসেন্ট ঘটনা, কালকে ঘটনা, মানে আমার কাছে একটা শো এলো, আমাকে বললো যে শোটা বেসিক্যালি কোচবিহারে রয়েছে। আমি ঠিক আছে, ডান, বাজেট নিয়ে সবকিছু নিয়ে কথা হওয়ার পর বলি, হ্যাঁ কি সব বলছো এগুলো, এত কি বাজেট কি কেউ নেয় নাকি? তখন কি করলো, তাহলে দেখুন বাজেটের ব্যাপারটা নিয়ে কথা না, আপনি কার সাথে কথা বলছেন সেটা হলো আসল ব্যাপার। আপনি গুড় হয় না, দামিও একটা গুড় পাওয়া যায়, একটা কম দামিরও গুড় পাওয়া যায়, মানে যত দাম বেশি তত গুড় মিষ্টি, সেটা হলো মেন ব্যাপারটা। তো তখন কি করলো, কলকাতার আর্টিস্ট তো এটা করে না, আচ্ছা, মানে সেই একটা কম্পেয়ারের ব্যাপারটা, কলকাতার আর্টিস্ট তো এত চার্জ করে না, আচ্ছা, তুমি কেন? তখন আমি একটাই কথা বললাম যে যখন কলকাতা আর্টিস্ট এতটা চার্জ করে না, তো শোটাতে তো আই থিঙ্ক কলকাতা আর্টিস্টদেরকে আসা উচিত। আর সব থেকে বড় কথা, কলকাতা আর্টিস্ট কথাটা না, কলকাতার প্রচুর আর্টিস্ট আছে, আমার ফ্রেন্ডস আছে, ঠিক আছে? তুমি নর্থ বেঙ্গলের থেকে তুমি কলকাতাকে রিপ্রেজেন্ট করছো, তোমার শো করা হলে তুমি কলকাতাতে করো,
হ্যাঁ সেটাই তো। তুমি কেন নর্থ বেঙ্গল এসছো? আর সবচেয়ে বড় কথা তার ট্যালেন্টের উপর নির্ভর ট্যালেন্টের উপর নির্ভর করে যে কে কেমন, সেই কে কেমন, হিসেবেই, হ্যাঁ। করা হবে যে তার কতটা ট্যালেন্ট রয়েছে সেই হিসেবে তার এই যে কম্পারিজন ব্যাপারটা এই যে কালকে চলে এলো, হ্যাঁ হ্যাঁ এই যে কালকে এই একটা কালকে দেখো ব্যাপার একটা রিসেন্ট ঘটনা, কালকেরই ঘটনা আমার সাথে ঘটেছে। কালকে এই ব্যাপারটা নিয়ে কথা হলো যে তোমার যদি সে ক্যাপাবিলিটি না থাকে একটা আর্টিস্টকে নেওয়ার, কিন্তু তার মানে এই না যে তাকে তুমি একটা বাইরের আর্টিস্টের সাথে কম্পেয়ার করবে। দেখো সেও হার্ড ওয়ার্ক করছে, আমিও হার্ড ওয়ার্ক করছি, দুজনেই হার্ড ওয়ার্ক করছি। হ্যাঁ তোমার পোষাচ্ছে না তুমি ডাইরেক্ট বলে দাও, বাট তোমার কোনো রাইটস নেই কোনো একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্টকে কম্পেয়ার করা, কারণ সবাই সবার 100% দেয় আর সবাই সবার কাছে ভালো। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিজের লাইফে নিজেই হিরোইন, নিজেই হিরোইন, একেবারেই তাই। मैं अपनी फेवरेट हूँ। একদম এখানে এই কথাটাই প্রযোজ্য হচ্ছে। একদম मैं अपनी फेवरेट हूँ, তোমার যদি ভালো লাগে ডেফিনেটলি আই উইল কাম। আচ্ছা এই তো বিভিন্ন জায়গায় শো করতে যাওয়া হয়, তো সেক্ষেত্রে কি কি ফ্যাসিলিটি পাও? কি কি ফ্যাসিলিটিস পাই, কি কি পাই না সেটা জিজ্ঞেস করো। এটা না পুরোপুরি না একটা কি হয়, আমাদের যে যারা শো অর্গানাইজাররা রয়েছে, ইভেন্ট অর্গানাইজাররা যখন ওনাদের ক্লায়েন্টের সাথে যখন বসে কথা বলে, তারা না সবসময় মাথায় এই জিনিসটা রাখে যে আমি একটা বাইরে থেকে আর্টিস্ট আসছি, তার অ্যাকোমোডেশনস, তার যাতায়াত, তার থাকা খাওয়া দাওয়া, তার পেমেন্ট, সব কিছু না একটা ইভেন্ট অর্গানাইজার কিন্তু ডিল করে। তো আমি যখন শো করতে যাই আমার বাড়ি থেকেই গাড়ি এসে নিয়ে যায়, বাহ, আমাকে হয়তো এয়ারপোর্টেও ছেড়ে দেয়, এয়ারপোর্ট থেকে আমি চলে যাব অন্য শহরে আমাকে এয়ারপোর্টে হয়তো হোটেলের কেউ হয়তো স্টাফ নিতে আসবে, বড় ইভেন্ট অর্গানাইজার কাউকে পাঠিয়ে দেবে, নিজে ইভেন্ট অর্গানাইজার এসে নিয়ে যাবে। তারপর লাক্সারি হোটেলে থাকা খাওয়া দাওয়া শো করা সমস্ত কিছু মানে কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা বাহ। আর মানে নতুন পরিবেশ, বিভিন্ন জায়গায় যাওয়া, সেখানকার একটা এক্সপেরিয়েন্স করা, সেটা কেমন লাগে? দারুণ দারুণ। আর কিন্তু সবথেকে বেশি দুঃখ এটাই লাগে যে আমাদের কাছে সময় থাকে না যে সেই জায়গাটা এক্সপ্লোর করব, ভালো করে। হ্যাঁ সেটা সময় পাই না আমরা। হ্যাঁ 2 দিন 3 দিনের যদি শো থাকে তো আমি সেটা এক্সপ্লোর করার সময় পেয়ে যাই, বাট একদিনে হলে পরে চাপ হয়ে যায়। বাট ওটা তখন না নিজেরই খারাপ লাগে যে আমি একটা নতুন জায়গাতে এসেছি, সেই জায়গাটা আমি ঘুরতে পেলাম না, বিকজ আমি প্রপার্টিটার মধ্যেই রয়েছি। আর সারা দিন ট্রাভেল করার পর এতটা শক্তি হয় না ঋতু যে আমি বাইরে বেরিয়ে এক্সপ্লোর করব। একদম টায়ার্ড প্রচন্ড পরিমাণে। আচ্ছা এই যে এত কাজ করো, এত কাজের মধ্যে নিজের জন্য কখন সময় বের হয়? কখন সময়, দেখো সবকিছু তো নিজের উপরে নির্ভর করছে। যেমন আমার কি হয়, যখন আমার শোজ থাকে তখন আমি বেশি অত ঘোরাঘুরি করি না, খুব কম ঘোরাঘুরি করি আমি, ঠিক আছে? কারণ আমি বেশি সময়টা কি হয় আমার প্র্যাকটিসে, অথবা আমার জিমে, অথবা আমি ফ্যামিলিকে দিতে ভালোবাসি। আমি বেশিরভাগ সময়টা ফ্যামিলির মাঝখানে থাকতে ভালোবাসি, কারণ আমি যেহেতু বাইরে থাকি তো অনেক স্পেশাল মুভমেন্ট গুলো হয় যেগুলো আমি ফ্যামিলির সাথে অ্যাটেন্ড করতে পারি না, তো সেটা একটা মনে দুঃখ থেকে যায়। তো সেই জায়গাটাকে কি করি, এইভাবে আমি কভার আপ করি। হ্যাঁ যেমন অনেক শোজে আছে, যেমন আমার আজকে ধরো আমি যেমন এক্সারসাইজ করতে যাচ্ছি, আমার জিম আমি যেতে পারলাম না, তো আমি সেটা হয়তো বাড়িতে করে ফেলছি, অথবা আমি স্পটে গিয়ে করছি, করে দেন স্টেজে। ফিট থাকতে হবে, একদম ফিট তোমাকে থাকতেই হবে। প্রফেশনে তুমি আছো সেটাতে তো একেবারে কি বলেছি, অ্যাজ আ আর্টিস্ট সবসময় মেন্টালি এন্ড ফিজিক্যালি তোমাকে ফিট থাকতেই হবে, ফিট এন্ড স্ট্রং। হ্যাঁ একদম। আচ্ছা ধরো মানে এত এই যে কথাটা বলে ফিট থাকতেই হবে, ধরো কোনো সময় অসুস্থ হয়ে গেলে, কিন্তু এদিকে তোমার শো বুক করা হয়ে গেছে আগের থেকেই, সবকিছু একেবারে কমপ্লিট, কিন্তু তুমি এদিকে শরীর খারাপ, অসুস্থ, তো সেই সময় কিভাবে মেনটেন করো, কি করো? 104 জন নিয়ে ডান্স করেছি, এরকমও হয়েছে? আচ্ছা সেই ব্যাপারটা যদি বলো, মানে কি হয়েছিল? আমার অ্যাকচুয়ালি এটা গ্যাংটকে আমার শো ছিল, ঠিক আছে? তো হট করে আমার খুব জ্বর হট করে এসে গেছে, কারণ ওটা উইন্টার টাইমে ছিল, তো ওয়েদার চেঞ্জ হতেই থাকে। আর আমাদের তো ওয়েদারের মানে এক এক জায়গায় যাবো এক এক রকম, তো শরীরও তো একটা মানুষের, তো আমাদের শরীর তো অতটা দেয় না, তো খুব জ্বর এসেছিল। তো সেই শোতে আমার মা গিয়েছিল, আমার মনে আছে, আমার মা, আমি, আমার ড্রাইভার, আমরা 3 জনে গিয়েছিলাম। মানে স্পটে তাও ঠিক মতন গেছি, ওষুধ মেডিসিন যতটা নিজেকে প্রিকশনের মধ্যে রাখা দরকার আমি করেছি, বাট স্পটে গিয়ে আমার এত জ্বর যে আমি উঠে যে ডান্স করবো সেটা করতে পারছি না। কিন্তু কমিটমেন্ট, অ্যাজ আ আর্টিস্ট কমিটমেন্ট, আমি যাচ্ছি ডান্স করছি, এসছি রুমের মধ্যে, আমার মা একদিক থেকে পা ঘষছে, আমার
ড্রাইভার একদিক থেকে পা ঘটছে, পুরো হিটারের মধ্যে ড্রেস গরম করছে, পুরো চাপিয়ে মানে একদম ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেটে চাপিয়ে রেখেছে, মানে আমি কাঁপছি লিটারেলি। কিন্তু যে পারফরমেন্সের টাইম আবার গিয়ে পারফরমেন্স করছি, আবার আসছি। মানে এই বিষয়টাও মানে হয়ে থাকে। এটা আমার সাথে না, এটা প্রায় আর্টিস্টের সাথেই হয়ে থাকে। মানে আর্টিস্ট মানে কমিটমেন্টে তোমাকে দাম রাখতেই হবে। একদম ইয়েস, এগুলো করেছি বলে আজকে এগুলো আমি শেয়ার করতে পারছি, এগুলো না হলে আমি এগুলো শেয়ারও করতে পারতাম না। একদমই তাই। আচ্ছা, মাঝখানে মানে তুমি যেমনটা বললে যে একেবারে 2000 মানে অনেক বছর হয়ে গেল এই প্রফেশনে আসছো, তো মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ, গ্যাপ পড়ে গেছে। আচ্ছা, সেই গ্যাপ থেকে আবার এই জায়গায় ফিরে আসা, তো কি প্রবলেম ফেস করতে হয়েছে? করতে হয়নি তা না, করতে হয়েছে। অনেক নতুন নতুন ইভেন্ট অর্গানাইজাররা এসছে, যারা শুধু নামটাই শুনেছিল রিমা বিশ্বাস, কিন্তু কোনোদিনও আমার সাথে ফেস টু ফেস মিলিনি। আচ্ছা। তারপর অনেক মানুষের প্রশ্ন যে আবার কেন কামব্যাক, কিসের জন্য? আমি এখন একটা ব্রেক নিয়েছিলাম, আমার পার্সোনাল লাইফের জন্য আমি একটু ব্রেক নিয়েছিলাম। দেন আমি এটাকে তো স্টার্ট করতাম ভেবেছিলামই। তো স্টার্ট করলে তো হবে না, তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, ফিজিক্যালি প্রিপেয়ার থাকতে হবে, তারপরে তো। আমি পুরো 1.5 বছর নিজেকে মেন্টালি এন্ড ফিজিক্যালি প্রিপেয়ারের পিছনেই লাগিয়েছিলাম। আচ্ছা। দেন আমি যখন কনফিডেন্স হয়েছি, আমি আবার কামব্যাক করেছি। আর যখন কামব্যাক করেছি, আমার নিজেদের কিছু কিছু লোকরা আছে, ইভেন্ট অর্গানাইজাররা, তারা যখন জানতে পেরেছে, বলতে নেই রিমা চলে এসছে, ব্যাক টু ব্যাক শো ডেট, আর আমি ব্যাক টু ব্যাক কাজ করছি। এটা সত্যি, এটা কি হয় না, আমাদের ইভেন্ট কোম্পানি, ইভেন্ট ফ্যামিলিটা এত সুন্দর না, মানে যখন জানে যে কোনো ভালো আর্টিস্ট আছে না, তারা নিজেরা তোমাকে অ্যাপ্রোচ করবে যে আসো করো। বাট এত মানে 2-3 বছর পর যখন আবার স্টার্ট করছি, সবার মনে কিন্তু একটাও প্রশ্নও থাকে যে আগের মতন সে কি 100% দিতে পারবে কিনা। কিন্তু তাদেরকে এটা আমি বলবো, शेरनी कभी अपना शिकार करना नहीं भूलती है। দারুণ দারুণ, ভীষণ ভালো, একদম এসছি 100% দিয়েছি, ব্যাক টু ব্যাক শো। বাহ। আচ্ছা, এই শো, এত শো করা হয়, বিভিন্ন জায়গায় যাওয়া হয়, কোনো মুভির অফার এসেছে? হ্যাঁ, করেছি। আচ্ছা। ইয়েস, গণকেশ বলে একটা মুভি করেছি আমি। আচ্ছা, সেটা মানে কিসের, বলিউডের? আচ্ছা। বলিউডে একটা গণকেশ মুভি ছিল, ওখানে একটা ছোট্ট একটা ছিল, আমার বেশিক্ষণের না, ধরো 10 সেকেন্ডের একটা ডান্সিং এরই অ্যাক্ট ছিল। মানে আমার অ্যাক্ট্রেসের সাথে আমার কম্পিটিশন আছে। ও ইয়েস, তো সেখানে আমি করেছিলাম, আর খুব ভালো ফিডব্যাকও পেয়েছিলাম। অনেক এমন আছে যে যারা গণকেশটা দেখেছে, তারা আমাকে মেসেজও পার্সোনালি করেছে যে আজকে গণকেশে তোমাকে দেখতে পেলাম। বাহ, সেটাও কিন্তু একটা প্রাউড মোমেন্ট। এক্স্যাক্টলি, খুব প্রাউড মোমেন্ট। মানে আমি কোনদিন ভাবিনি যে এত মানে জিনিসটা এত সুন্দর ফিডব্যাকটা পাবো। আমার করা দরকার, আমি করেছিলাম। আর আমাকে এই চান্সটা দিয়েছিল মানে আমাদেরই একজন দাদা আছে, টিকুম শর্মা নাম, তারও নামটা নিচ্ছি আমি এখানে, উনি তো দেখবেই আমি জানি। তো তার দ্বারাই আমি এই অফারটা পেয়েছিলাম। আর সত্যি আমি খুব সুন্দর ফিডব্যাক পেয়েছিলাম, খুব সুন্দরই। মানে আমি কোনো ভাবতে পারিনি যে আফটার 6 মান্থ 1 ইয়ার পরও আমি শুনেছিলাম, আমি ইভেন এখনো শুনি। হ্যাঁ, যে আমি গণকেশে দেখেছি ওটা। তারপরেও অনেক অফার এসেছিল, বাট আমি না মানে একটু ফিল্ম জগৎ থেকে বেশি না, আমি একটু আমার এই ফিল্ডে বেশি থাকতে ভালোবাসি। পছন্দের জায়গা, ভালোবাসার জায়গা, এটা একেবারেই ভালোবাসার জায়গা, প্যাশন আছে আমার এটা। আচ্ছা, ফিউচার প্ল্যান কি রয়েছে? ফিউচার প্ল্যান কি রয়েছে দেখো, আমি তো প্রেজেন্টে বাঁচতে বেশি ভালোবাসি। ফিউচারে কি লেখা আছে সেটা আমিও বলতে পারবো না, তুমিও বলতে পারবে। এগিয়ে যেতে চাও অবভিয়াসলি এটা নিয়ে, কারণ আমার প্রথম ভালোবাসা এটা। একদম তাই। আর যেহেতু আমি মাঝখানে এতটা গ্যাপ দিয়েছি, তো এখন তো গ্যাপের কোনো প্রশ্নই ওঠে না, এখন কন্টিনিউ এটা চলবে। মানে আগামী দিনে নিজেকে আরো উপরে দেখতে চাইছি। বাহ, ভীষণ ভালো। একদম। আচ্ছা, যাই হোক, আমরা কথা বলে নিলাম এতক্ষণ ধরে। আমাদের সাথে ছিলেন রিমা বিশ্বাস, যিনি শিলিগুড়ি শুধুমাত্র বলবো না, পুরো নর্থ বেঙ্গলের একমাত্র বেলি ডান্সার। হ্যাঁ, আর এতক্ষণ ধরে তার সাথেই আমরা বিভিন্ন ধরনের আলাপচারিতায় যুক্ত ছিলাম, তার সাথে কথা বলে জেনে নিলাম তার সম্পর্কে, বেলি ডান্সিং এর সম্পর্কে সমস্ত কিছুই। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আবার আসবে? একদম, তোমরা ডাকবে, আমি চলে আসবো। একদম। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এরকমই কিছু নতুন নতুন আপডেটস নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। Amudoria News, Voice of the Marginal.